প্যালেস্টাইন এবং ইসরায়েলের কনফ্লিক্টের মাঝে ৩ প্যারাগ্রাফের একটি ছোট চিঠি যা ২ নভেম্বর ১৯১৭ সালে ব্রিটেনের ফরেন সেক্রেটারি আর্থার বালফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের প্রধান লায়নেল ওয়াল্টার রথচাইল্ডের নামে লিখেছিলেন। এই চিঠিতে যা লেখা ছিল তা থেকে তৈরি হওয়া বিবাদ যে আগামী ১০০ বছর ধরে চলবে তার ধারণা হয়তো ব্রিটিশ সরকারেরও ছিল না। ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে কে ভুল কে সঠিক, এদের পরস্পরের মধ্যে ঝগড়া কোন বিষয়ে এবং এই সব কিছুর মধ্যে ব্রিটিশ সরকারের কি ভূমিকা ছিল, এই সব কিছু নিয়ে আজকের এই এপিসোড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে আজকের এপিসোডে ডুব দেওয়া যাক। ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যকার এই দ্বন্দ্ব পৃথিবীর অন্যতম বিতর্কিত একটি বিষয়। প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানদের পরাজয় এবং ব্রিটিশদের কূট কৌশল এই অঞ্চলের ইতিহাস চিরতরে বদলে দেয়। ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনে ব্রিটেনের দেওয়া প্রতিশ্রুতি এবং পরবর্তীতে ১৯৪৭ সালে জাতিসংঘের পক্ষপাতমূলক পার্টিশন প্ল্যানের ফলেই আজকের এই সংকটের জন্ম। ১০০ বছরেরও বেশি পুরনো এই জটিল সংঘাতের কারণে প্যালেস্টাইনে আজ গাজা ও ওয়েস্ট ব্যাংক খণ্ডিত হয়ে পড়েছে। এর পেছনে ব্রিটিশদের ভূমিকা যথেষ্ট ছিল। প্যালেস্টাইন ও ইসরায়েলের চলমান এই সংঘাতের মূলে রয়েছে ৩ অনুচ্ছেদের একটি ছোট চিঠি। ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটেনের তৎকালীন ফরেন সেক্রেটারি আর্থার বালফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের প্রধান লর্ড ওয়াল্টার রথচাইল্ডের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন, যা ইতিহাসে বালফোর ঘোষণা নামে পরিচিত। এই চিঠির সূত্র ধরে আগামী ১০০ বছরেরও বেশি সময় ধরে এক রক্তক্ষয়ী সংঘাত চলবে, তা হয়তো তৎকালীন ব্রিটিশ সরকারও আন্দাজ করতে পারেনি। আসলে প্রথম বিশ্বযুদ্ধের আগে প্যালেস্টাইনে এই ধরনের কোনো সংঘাত ছিল না। সেখানে মুসলিম জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ হলেও ইহুদি এবং খ্রিস্টানরা পারস্পরিক সম্প্রীতির সঙ্গেই বসবাস করত। অটোমান সাম্রাজ্য ইউরোপ থেকে শুরু করে নর্দার্ন আফ্রিকা এবং মিডল ইস্টের অনেক অংশ জুড়ে বিস্তৃত ছিল। বন্ধুরা, এই যুগকে সালতানাতে ওসমানিয়ার যুগ বলা হয়। কিছু আরব লিডার ছিল যারা অটোমান সাম্রাজ্যের শাসন ব্যবস্থার উপর খুশি ছিল না। তারা অটোমানের শাসন ব্যবস্থা থেকে যে কোনো মূল্যে স্বাধীন হতে চাচ্ছিল। আরব লিডাররা এই স্বপ্ন পূরণে অটোমান সাম্রাজ্যের চিরাচরিত শত্রু ব্রিটিশদের সাথে হাত মেলায়। ব্রিটিশরা ওয়াদা করে যদি অটোমানদের বিরুদ্ধে যুদ্ধে আরবরা সহায়তা করে তাহলে তারা একটি স্বাধীন আরব রাষ্ট্র পাবে। বন্ধুরা, ব্রিটিশরা এই একই রকম ওয়াদা ইউরোপের ইহুদিদের সাথেও করেছিল। ইহুদিদের শুরু থেকেই নির্দিষ্ট কোনো ঠিকানা ছিল না। ইহুদিরা যেখানেই থাকতো সেখানেই তাদেরকে মাইনরিটি হিসেবে গণ্য করা হতো। ইউরোপে ইহুদিদের ঘৃণার চোখে দেখা হতো এবং বিভিন্ন কারণে তাদের মধ্যে অনেককে হত্যা করাও হতো। আর এর পেছনের কারণ ছিল রিলিজিয়াস কনফ্লিক্ট। খ্রিস্টানরা মনে করত ইহুদিদের কারণে জিজাস ক্রাইস্টের মৃত্যু হয়েছে। ইউরোপে চরম বৈষম্য ও নির্যাতনের শিকার থেকে নিজেদের রক্ষা করতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইহুদিরা প্যালেস্টাইনে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার জন্য জায়নিজম নামে একটি রাজনৈতিক আন্দোলন শুরু করে। বন্ধুরা, এই আন্দোলনের সূচনা করেন থিওডর নামের একজন ইহুদি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্য যখন পতনের মুখে, তখন ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার বালফোর ইহুদির নেতা রথচাইল্ডকে চিঠির মাধ্যমে আশ্বাস দেন যে ব্রিটিশ সরকার প্যালেস্টাইনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনে পূর্ণ সমর্থন দেবে। চিঠিতে এটাও লেখা ছিল যে এই নতুন রাষ্ট্র গঠনে প্যালেস্টাইনের মুসলমানদের কোনো ঝামেলা হবে না। এই চিঠির ১ মাস পরেই ব্রিটিশ বাহিনী প্যালেস্টাইন দখল করে এবং সেখানে অটোম্যানদের ৪০০ বছরের শাসনের অবসান ঘটে। বন্ধুরা, ব্রিটিশদের মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্য অটোম্যান সাম্রাজ্যের পতনের পর এমন একটি মিত্র রাষ্ট্র তৈরি করা যা ভবিষ্যতে এই অঞ্চলে ব্রিটিশদের ভূরাজনৈতিক স্বার্থ রক্ষা করবে। প্রথম বিশ্বযুদ্ধের পর প্যালেস্টাইনের নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটেনের হাতে। ব্রিটিশদের পরোক্ষ সহযোগিতায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইহুদিরা দলে দলে প্যালেস্টাইনে এসে বসতি স্থাপন করতে শুরু করে।
তারা সেখানে নিজেদের স্কুল ও ফ্যাক্টরি গড়ে তোলে এবং ব্রিটিশদের সম্মতিতে একটি নিজস্ব সশস্ত্র বাহিনী গঠন করে। প্যালেস্টাইনের আরবরা বুঝতে পারেন যে ব্রিটিশরা তাদের স্বাধীনতার প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদেরই জমি বহিরাগতদের হাতে তুলে দিচ্ছে। 1939 সালে আরবরা এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র আন্দোলন ও স্ট্রাইক শুরু করলে ব্রিটিশ সরকার তা কঠোরভাবে দমন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রিটিশরা হোয়াইট পেপার নামে একটি নতুন নীতি ঘোষণা করে, যেখানে ইহুদি অভিবাসনে সাময়িক লাগাম টানা হয় এবং আগামী 10 বছরের মধ্যে প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র করার কথা বলা হয়। এই সিদ্ধান্ত আবার ইহুদিদের ক্ষুব্ধ করে এবং তারা ব্রিটিশদের ওপরেও হামলা শুরু করে। এরই মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং হিটলারের হলোক্যাস্ট বা ইহুদি নিধনে প্রায় 60 লক্ষ ইহুদি প্রাণ হারায়। যুদ্ধ শেষে বেঁচে যাওয়া লক্ষ লক্ষ ইউরোপীয় ইহুদি প্যালেস্টাইনের দিকে রওনা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ক্লান্ত হয়ে পড়ে এবং প্যালেস্টাইনের এই ক্রিটিক্যাল পরিস্থিতি সামলাতে না পেরে 1947 সালে পুরো বিষয়টি ইউনাইটেড নেশনের হাতে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 1947 সালে প্যালেস্টাইনে আনুমানিক মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 11,81,000 এবং ইহুদি ছিল প্রায় 6,30,000 এবং খ্রিস্টান ছিল 1,43,000। মুসলিম জনসংখ্যা ইহুদিদের চেয়ে দ্বিগুণ হওয়ার সত্ত্বেও জাতিসংঘ প্যালেস্টাইন বিভাজন পরিকল্পনায় 55% জমি ইহুদিদের দেয়ার প্রস্তাব দেয়। জাতিসংঘ সাধারণ পরিষদে এই প্রস্তাবটি 72% ভোট পায়, অথচ মাত্র 30% ইহুদিদের কিভাবে 55% জমি দিয়ে দেয়া হলো তার কোনো ব্যাখ্যা জাতিসংঘ আজও পর্যন্ত দেয়নি। সে সময় জাতিসংঘের পরিষদে ভারতও উপস্থিত ছিল এবং এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। ভারত সহ বেশ কিছু দেশ জাতিসংঘের এই অবিচার ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। আরব দেশগুলো জাতিসংঘের এই বিভাজন পরিকল্পনা পুরোপুরি প্রত্যাখ্যান করে। 1948 সালের 14 মে ইহুদি নেতারা আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র গঠনে ঘোষণা দেন। এরপর তিনি প্যালেস্টাইন রক্ষায় 5টি প্রতিবেশী আরব দেশ একসঙ্গে ইসরায়েলের উপর আক্রমণ করে। এটি ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। তবে পশ্চিমা দেশগুলোর আধুনিক সামরিক সহায়তায় শক্তিশালী ইসরায়েলি বাহিনী একাই 5টি আরব দেশকে পরাজিত করে এবং জাতিসংঘের নির্ধারিত সীমানার চেয়েও বেশি ভূমি দখল করে নেয়। এই যুদ্ধের ফলে লক্ষ লক্ষ প্যালেস্টাইন মুসলিম নিজ ভূমি থেকে উচ্ছেদ হয়ে শরণার্থী হন। প্যালেস্টাইনের অবশিষ্টাংশের মধ্যে পশ্চিম তীর জর্ডানের নিয়ন্ত্রণে এবং গাজা উপত্যকা মিশরের নিয়ন্ত্রণে চলে যায়। 1967 সালে আবার একটি যুদ্ধ হয়। ইসরায়েল প্যালেস্টাইনের বাকি অংশগুলো অর্থাৎ পশ্চিম তীর ও গাজা দখল করে নেয়। প্যালেস্টাইন নিজের স্বাধীনতা ও অধিকার আদায়ের লক্ষ্যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠন করে, যাকে সংক্ষেপে PLO বলে। শুরুতে এই অর্গানাইজেশন অস্ত্র হাতে তুলে নিয়ে জোরপূর্বক নিজেদের আলাদা দেশ পাওয়ার চেষ্টা করে। নিজেদের আওয়াজ তোলার জন্য PLO বিমান এবং জাহাজ হাইজ্যাক করে। এ কারণে আমেরিকা এবং ইসরায়েল PLOকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। কিন্তু অনেক দেশ প্যালেস্টাইনকে বিপ্লবী হিসেবে বিবেচনা করত। 1974 সালে PLOকে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইন জনগণের প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয়া হয়। 1979 সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা সফল হয় এবং মিশর প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এর বিনিময়ে ইসরায়েল মিশরকে দখলকৃত পেনিনসুলা উপদ্বীপ ফিরিয়ে দেয়। কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করার জন্য 2 বছর পর মিশরের প্রধানমন্ত্রীকে প্যালেস্টাইনের উগ্রপন্থী গোষ্ঠীগুলো হত্যা করে। ইসরায়েল দখলের কারণে অনেক ইহুদি পশ্চিম তীরে বাড়িঘর তৈরি করা শুরু করে, যা 1947 সালের বিভাজন পরিকল্পনার পরিপন্থী ছিল। 1992 সালে আবারও ইসরায়েল এবং PLOর মাঝে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। PLOর নেতা ইয়াসির আরাফাত ইসরায়েলকে স্বীকৃতি দেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী ইজাক রাবিন PLOকে স্বীকৃতি দিয়ে মেনে নেন যে PLO কোনো সন্ত্রাসী সংগঠন নয়। এই সময়ে PLO বিভক্ত হয়ে যায়। তাদের একটি অংশ চাইতো যে ইসরায়েলের সাথে কোনো আপোষ করা না হোক। তারা আলাদা হয়ে যায়, যাদেরকে আজ আমরা হামাস নামে চিনি।
অন্যদিকে ইসরায়েলের উগ্রপন্থী গোষ্ঠীও তাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে আপোস করতে অস্বীকৃতি জানায়। পিএলও এবং ইসরায়েল পশ্চিম তীরকে 3টি ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়। এরিয়া এ শুধুমাত্র প্যালেস্টাইন অর্থাৎ পিএলওর নিয়ন্ত্রণে, এরিয়া বি প্যালেস্টাইন ও ইহুদির নিয়ন্ত্রণে এবং এরিয়া সি সম্পূর্ণভাবে ইসরায়েলের নিয়ন্ত্রণে। আর এই বিভাজন পিএলও মেনে নিয়েছিল। 1996 সালে প্যালেস্টাইনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্যালেস্টাইনের প্রথম সরকার গঠিত হয়, কিন্তু হামাস নির্বাচন বর্জন করে এবং ইসরায়েলে বেশ কয়েকটি আত্মঘাতী বোমা হামলা চালায়, যার ফলে দুই পক্ষের মধ্যে ঘৃণা আরও বেড়ে যায়। এ থেকে বাঁচার জন্য ইসরায়েল পশ্চিম তীরে তাদের বসতির চারপাশে কনক্রিটের দেয়াল তুলে দেয়। বন্ধুরা, 2006 সালে প্যালেস্টাইনে আবারও নির্বাচন হয়। এবার হামাস জয়লাভ করে। এর ফলে পিএলওর রাজনৈতিক দল ফাতাহ এবং হামাসের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যায় এবং প্যালেস্টাইন দুই টুকরোতে বিভক্ত হয়ে যায়। আজ গাজা উপত্যকা হামাসের নিয়ন্ত্রণে রয়েছে এবং পশ্চিম তীরের ছোট ছোট অংশে পিএলও অর্থাৎ ফাতাহের সরকার রয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে বেশিরভাগ সংঘর্ষে গাজা থেকেই ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়। এ কারণেই ইসরায়েল গাজা উপত্যকার চারপাশ অবরুদ্ধ করে একটি বিশাল ফেন্স তৈরি করেছে। বর্তমানে প্রতি 2-3 বছর পর পর হামাস এবং ইসরায়েলের যুদ্ধ তীব্র আকার ধারণ করে। সর্বশেষ 2021 সালে এমনটা হয়েছিল এবং এরপর 7 অক্টোবর 2023 সালে হামাস ইসরায়েলের ওপর 5000-এরও বেশি রকেট নিক্ষেপ করে। বন্ধুরা, এটি ছিল ইসরায়েল এবং প্যালেস্টাইনের সেই সংঘাত যা গত 100 বছর ধরে রূপ পরিবর্তন করে আজ পর্যন্ত তার উপস্থিতির জানান দিয়ে যাচ্ছে। তাই আজকের এপিসোড এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এপিসোড জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরো ইনফরমেটিভ এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন প্রতিদিন।